হে এভরিওয়ান, ইটস মি প্রান্ত। তো আমি তোমাদের সবাইকে বলছিলাম যে আমি তোমাদের কিছু ম্যাথ এবং আইসিটির কিছু অধ্যায় সম্পূর্ণ ফ্রিতে করাবো, বা একটা সম্পূর্ণ প্লে লিস্ট আমরা তৈরি করব ধাপে ধাপে। তো ওই তারই আঙ্গিকে আজকে আমরা যোগজীকরণ বা যেটা 10 শেখার চেষ্টা করব। ওকে, সো একটু আমার সাথে থাকাও কিছুক্ষণ, দেখবা সম্পূর্ণ আস্তে আস্তে বুঝতে থাকতেছে। ওকে, তো আজকে আমরা একদম প্রথম ক্লাস যোগজীকরণে শুরু করার চেষ্টা করব। আস্তে আস্তে তোমাদের প্রতিটা ক্লাস এখানেই ছাড়া হবে। ওকে, তো আসি আমরা পড়াতে আসি। আচ্ছা, অন্তরীকরণ আর যোগজীকরণ এই দুইটা কিন্তু পরস্পর ভাই, একে অপরের ভাই। ওকে, কিন্তু বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন ভাই, এটা মনে রেখো। এই দুজনের একজনই ফাদার বা একজনই এটার আবিষ্কারক, সেটা হচ্ছে নিউটন। নিউটন ক্যালকুলাস আবিষ্কার করছিল, ক্যালকুলাসের দুটো পার্ট ছিল, এটা অন্তরীকরণ, এটা যোগজীকরণ। এর মধ্যে আবার কিছু কথাবার্তা আছে যে নিউটন না, এটা আসলে লিবনিস প্রথমে এটার আবিষ্কার করছিল। এটা নিয়ে অনেক কিছু কাহিনী আছে, বিতর্ক আছে, আমরা ওইসব যেতে চাই না। আমরা ভালো মানুষ, আমরা জাস্ট শিখতে চাই। সো আমাদের শিখাই লাগবে। সো আমরা আজকে অন্তরীকরণ যোগজীকরণ বিষয়টা বোঝার চেষ্টা করব। এখন আমরা আস্তে আস্তে আসি। তাহলে এই যোগজীকরণ বিষয়টাকে যদি আমি একটা লাইনে ব্যাখ্যা করতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। একদম সহজ কথা। অর্থাৎ ইন্টিগ্রেশনটা বা যোগজীকরণটা একটা সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া কার? অন্তরীকরণে বা ডিফারেন্সিয়েশনের। তো এই জিনিসটা একটু লিখে ফেলো, লাইনটা একটু লেখা যায়, লিখে ফেলো যে ইন্টিগ্রেশন is a reverse process of differentiation. এই লাইন একটু মনে রাখবা যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু অন্তরীকরণ আর যোগজীকরণ আসলে বাস্তবে কোথায় ব্যবহার করে, কেমনে ব্যবহার করে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এইটা দুইটা ভাবে বোঝা যায়। একটা হচ্ছে ফিজিক্সের দিক দিয়ে, যে বেগ, ত্বরণ, দূরত্ব, এই দিক দিয়ে বোঝা যায়। আর আরেকটা জিওমেট্রিক্যালি। সো আমরা একটু জিওমেট্রিক্যালি একটু পরে বুঝি, আগে ফিজিক্সের দিকটা বুঝে আসি। খেয়াল করে দেখো, তোমরা সবাই এস বা দূরত্ব চেনো। এখন কোনো একটা দূরত্বের সমীকরণকে বা দূরত্বকে যদি তুমি এর ক্ষুদ্রের পরিবর্তন হার, অর্থাৎ এই দূরত্বের ক্ষুদ্র পরিবর্তনের হার বের করো বা ডিফারেন্সিয়েট করো, মানে একবার অন্তরীকরণ করো, তাহলে এখান থেকে আসবে ভেলোসিটি বা বেগ, ভি। ওকে, সেমভাবে এই ভি এর যদি আরও ক্ষুদ্র পরিবর্তনের হার তুমি বের করতে চাও, অর্থাৎ আরও একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এখানে আসবে এক্সেলারেশন বা ত্বরণ বা এ। ওকে, তার মানে আমি যেটা বললাম, দূরত্বকে যদি ডিফারেন্সিয়েট করো আসবে ভি বা বেগ, আর বেগকে ডিফারেন্সিয়েট করে আসবে ত্বরণ। তাহলে এই যে ক্ষুদ্র পরিবর্তনের হারটা বা পরিবর্তনের হারটা দেখানো হচ্ছে, সেইটাকেই বলে হচ্ছে অন্তরীকরণ। তাহলে এই জিনিসটা একটু বুঝছো, অন্তরীকরণ। ওকে, এটা পরিবর্তনের হার বলা হয়, পরিবর্তনের হার, পরিবর্তনের হার। ঠিক আছে, এখন তুমি সেম জিনিসটা যদি একটু উল্টা করে বলো, যে এইখানে ত্বরণ একটা ক্ষুদ্র পরিবর্তনের হার, অর্থাৎ ক্ষুদ্র জিনিসটাকে আমি যোগ করে করে একটা বড় জিনিসে নিয়ে যাব, উল্টা রিভার্স দিয়ে ক্ষুদ্র জিনিসটাকে যোগ করে করে বড় জিনিস বানাবা, অর্থাৎ রিভার্সে যাচ্ছ, তখন কিন্তু এটা যোগজীকরণ, মানে তুমি যোগ করে করে নিয়ে যাচ্ছ। তাহলে যে কোনো একটা ত্বরণকে বা একটা পরিবর্তনের হার ত্বরণকে, ক্ষুদ্র পরিবর্তনের হার ত্বরণকে যদি তুমি যোগজীকরণ বের করো বা সমাকলন করো বা ইন্টিগ্রেশন করো, তাহলে ওখান থেকে কী পাবা? বেগ বা ভি। সেমভাবে বেগকে যদি আবার তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে পাবা দূরত্ব বা সরণ বা এস। ওকে, তাহলে এভাবে বলতে পারি যে এদিকে, এখান থেকে যদি আমি এদিকে আস্তে আস্তে অন্তরীকরণ করি, তাহলে কী পাবো? এর থেকে বড় ভি, তার থেকে বড় এস। সেটা লিখতে পারো যোগজীকরণ, যোগজীকরণ। ওকে, এখানে কিন্তু সমষ্টিকরণও বোঝায়, সমষ্টিকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে ফিজিক্সের দিক দিয়ে বোঝা। এখন এই জিনিসটাকে আমি আরেকটু অত পাঞ্চুয়ালভাবে না হয়ে নর্মালি বোঝানোর চেষ্টা করি। তোমাদের সবার বাবা, চাচা অথবা প্রতিবেশীর সাথে একটা কমন জিনিস, মানে গ্রামে এটা বেশি কমন জিনিস নিয়ে কিন্তু মাঝে মধ্যে ঝামেলা লাগে। সেটা হচ্ছে বাড়ির এরিয়া নিয়ে অথবা জমির এরিয়া নিয়ে। এর মধ্যে একটু জমি বেশি, এর সাথে ঝামেলা লেগে গেলো, আবার আসলো, আবার ঝামেলা লাগলো, মানে জমি জমা নিয়ে ভালোই ঝামেলা লাগে। সো একটু দেখার চেষ্টা করো, আমি জমি দিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তাহলে ধরে নাও আমার কাছে যে কোনো একটা এরকম শেপের, যে কোনো একটা এরকম শেপের ক্ষেত আছে বা জমি আছে। এখন তুমি চাও এটার ক্ষেত্রফল নির্ণয় করবা। ওকে, তোমার টার্গেট এটা ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে এইটা কিন্তু কোনো প্রপার বর্গ না, বৃত্ত না, না এটা ত্রিভুজ, না এটা আয়তক্ষেত্র, না কিচ্ছু।
তার মানে তুমি এটা ডিরেক্ট কোনোভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো না, আর বাস্তবে জমিগুলো ওরকমই হয়, তাই না? সো আমি যদি এটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমি একটা ছোট্ট প্রক্রিয়া অবলম্বন করব, সেটা হচ্ছে এই পুরো জমিটাকে অনেক ছোট ছোট খণ্ডে ভাগ করে দেবো, অনেক ছোট ছোট খণ্ডে ভাগ করে দেবো। ওকে, তাহলে পুরো কৃষি জমিটাকে যদি আমি ছোট ছোট খণ্ডে ভাগ করে দিই, খেয়াল করে দেখো ভাগ করার পরে এটা একটা আয়তের মতো মনে হচ্ছে না? আমি যখন ছোট ছোট স্লাইস করলাম তখন এটা আয়তের মতো মনে হচ্ছে না? তাহলে এই ছোট আয়তের ক্ষেত্রফল কিন্তু আমি বের করতে পারি, এটার ক্ষেত্রফল বের করতে পারি, এটা বের করতে পারি, তাই তো? এইভাবে পুরা ছোট 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 আয়তক্ষেত্রের বা জমির অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমি বের করতে পারি। তারপরে ওই ক্ষেত্রফলগুলোকে যদি আমি আমার সমষ্টি করে একসাথে করি, তাহলে ওটাই কি যোগজীকরণ না? মানে ওটাই কি আমার পুরো জমিটার ক্ষেত্রফল না? আমি এইটাই বোঝাতে চাইলাম যে এই যে তুমি জমিটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করলে, এটা হচ্ছে অন্তরীকরণ, আর তুমি ছোট ছোট খণ্ডগুলোকে আবার একসাথে করলে, জোড়া লাগাইলে বা সমষ্টি করলে, এটা হচ্ছে যোগজীকরণ। জাস্ট ফাইন অ্যান্ড নাইস, খুব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম, জাস্ট এইটুকুই। ওকে, ঠিক আছে। তাহলে এই জমির বিষয় তো জ্ঞান তোমরা আশা করি বুঝছো, যেটাতেই হোক এইটা বা এইটা দুটা দিয়ে বোঝার চেষ্টা করছো। এখন এই দুটা জিনিস কীভাবে পরিচালিত হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো। ওকে, সো তোমরা আরেকটা জিনিস একটু লিখে রাখতে পারো যে যেহেতু এইটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে, তোমাদের এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যোগজীকরণ থেকে বা ইন্টিগ্রেশন থেকে ক্ষেত্রফল নির্ণয় করবো, সেটা একটু লিখে রাখতে পারো যে ইন্টিগ্রেশন ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তো লিখে রাখতে পারো যে ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহার করা হয় ইন্টিগ্রেশন। এটা একটু কষ্ট হলে মনে রাখবা আশা করি। ওকে, এবার আমরা দেখি কিভাবে আসলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরিচালিত হয় বা চেনা যায় কি দিয়ে। তুমি কোনটাকে কি করছো কেমনে চিনবা? খুবই সিম্পল। সো অন্তরীকরণের একটা অপারেটর আছে, অন্তরীকরণ আর যোগজীকরণ। এই দুইটার নির্দিষ্ট কিছু অপারেটর আছে যেটা দেখে আমি ইজিলি বলতে পারি এখানে আমার কী করা লাগবে, অন্তরীকরণ নাকি যোগজীকরণ। তোমরা সবাই দেখে আসছো আই গেস টিডিএক্স, এটা তো দেখছোই, ফিজিক্সের প্রথম দিকে এটা করায়, ম্যাথে এসে আমরা লাস্টের দিকে করাই। তাহলে ডি/ডিএক্স এইটা হচ্ছে কার অপারেটর? অন্তরীকরণের অপারেটর। আর এইখানে এই যে ডি/ডিএক্স এটা তো দেখছো অবশ্যই ডি/ডিএক্স, তাই না? এটা হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের অপারেটর। সেম জিনিসটা এখানে এসে সেম জিনিসটা যোগজীকরণের জন্য ব্যবহার করব, তবে এইখানে এটাকে সেপারেশন করা বোঝায়, ছোটো ছোটো খণ্ডে ভাগ করা বোঝায় বা পরিবর্তনের হারটা দেখানো বোঝায়। আমি চাই সবগুলোকে একসাথে যোগ করব, সামেশন করব, সাম করব। তাহলে এই যে সামেশন, সাম, এস, সামেশনের এস, এই এসটা এখানে একটু বড় করে এরকম হয়ে যায় আর সাথে ডিএক্স। ওকে, তাহলে এস এখানে আসলো বড় করে আর এটা ডিএক্স। তাহলে এই যে সামেশন ডিএক্স একসাথে বলতে পারো এইটা হচ্ছে যোগজীকরণের অপারেটর। এর মাঝখানে যে কোনো ফাংশন বসতে পারে, এখানে যে কোনো ফাংশন এফ অফ এক্স, এখানে যে কোনো ফাংশন এফ অফ এক্স, ওটাকেই আমি হচ্ছে একবার চাইলে যোগজীকরণ করতে পারি, এটাকে অন্তরীকরণ। তাহলে এই যে ডি/ডিএক্স আর এখানে যে ডিএক্স, এইভাবে। ওকে, তাহলে এই দুইটা অপারেটর তোমাদের একটা মনে রাখা লাগবে, একটা ডি/ডিএক্স আর একটা এফ ডিএক্স, এইভাবে গেল। এখন আমরা একটা যোগজীকরণের প্রকারভেদটা দেখার চেষ্টা করবো, যেহেতু শিখতেছি ভালো মতো শেখা উচিত। তাহলে যোগজীকরণ মেইনলি দুই প্রকারের হয়, দুই প্রকার যোগজীকরণ। সবাই সব কিছু নোট ডাউন করে নিও। দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ আর একটা হচ্ছে অনির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট যোগজীকরণ আর অনির্দিষ্ট যোগজীকরণ কেমনে চিনবা? খুবই সিম্পল। যদি এই যে এই ফাংশনটা এইভাবে, সরি এই অপারেটরটা এইভাবে দেওয়া থাকে, এর মাঝখানে যা খুশি তা থাকতে পারে, যদি এমনি থাকে এফ অফ এক্স ধরো, তাহলে এটাকে বলা হয় অনির্দিষ্ট। আর যদি সেম জিনিসটাকে তুমি এইভাবে না লিখে এই যে এইভাবে লিখো, একটা মান দিয়ে দাও, এই যে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু, ধরো এখানে এ, এখানে বি আসছে আর এটা এফ অফ এক্স ডিএক্স, এই যে আপার ভ্যালু লোয়ার ভ্যালু দিয়ে দিয়েছে, মানে ওটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এই অনির্দিষ্ট আর নির্দিষ্ট বিষয়টার উপরে একটু পরে আমরা দেখাবো যে অনির্দিষ্টের কাহিনীটা কি, নির্দিষ্টের কাহিনীটা কি, একটা সমাকলন ধ্রুবক দিয়ে দেখানোর চেষ্টা করবো, এখন না পরে গিয়ে, যেন তুমি শিখতে পারো। তো জাস্ট মনে রাখো এরকম আপার ভ্যালু লোয়ার ভ্যালু থাকলে এটাকে নির্দিষ্ট, এটাকে নির্দিষ্ট আর এটাকে অনির্দিষ্ট বলা হবে যদি না থাকে। ক্লিয়ার আমার কথা? আই গেস তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত যা বললাম বেসিক টেসিক সহকারে সব কিছু ভালো মতো বুঝছো। এখন আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখবো, আসলে কীভাবে সূত্রগুলো আসে। যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টা বলতেছি, তাহলে আমি ওইভাবেই দেখানোর চেষ্টা করবো যে সূত্র থেকে কেমনে সূত্র আসতেছে। ক্লিয়ার আমার কথা? ওকে, দেখার চেষ্টা করো।
আমি এইখানে সবগুলা ডিফারেন্সিয়েশনের সূত্রকে দেখাবো আর দেখে দেখে তোমাদের এখানে ইন্টিগ্রেশনের সূত্রগুলো বের করবো যেন তোমরা ইজিলি বুঝতে পারো বিষয়টা। এটা একটু মনে রাখবা যে যা আসছে সূত্র সব কিন্তু আসবে ডিফারেন্সিয়েশন থেকে। তাহলে একটা কমন সূত্র দিয়ে শুরু করতে চাই। এই যে একটা সূত্র যদি এরকম থাকে যে 1 dx, একটু বুঝো 1 dx, তাহলে এখানে কিন্তু x আসবে, x এখানে কিন্তু x প্লাস সি। এই যে সি, এই বিষয়টা এখন না, আমি পরে বোঝাবো। প্রতিটা সূত্রে অনির্দিষ্ট যোগজের প্রতিটা সূত্রে লাস্টে একটা সি, এটাকে বলা হয় সমাকলন ধ্রুবক সি, এটাকে ইউজ করা লাগবে মাস্ট। কেন লাগবে এটা আমি তোমাদের একটু পরে বোঝাবো, কিন্তু আগে একটু দেখাই নিতে চাই কেন পরে গিয়ে তুমি জিনিসটা বুঝতে পারো। তাহলে এইটাকে বলা হয় সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ওকে, এবার একটু তাকাও এইখানে এসে আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে মান কত আসবে এক্স। তুমি এভাবে বলতে পারো ডিডিএক্স। দেখো তো বলছিলাম কিন্তু উল্টা, মনে আছে কিনা তোমাদের? যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি মান কিন্তু ওয়ান আসে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে মান কিন্তু ওয়ান আসে। তাহলে ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেট করি, স্বাভাবিক বিষয় কী আসার কথা? এক্স আসার কথা না? তাহলে ওটাকেই জাস্ট উল্টা করে এখানে লিখছি। এই সেম জিনিসটা আমি প্রতিবারই অ্যাপ্লাই করব। এবার ধরো এখানে এরকম বলা হলো যে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা টু দেখ ওই সূত্র থেকেই জাস্ট একটু মডিফাই। সামনে একটা এ আছে, সরি এখানে এ জাস্ট এ হবে, জাস্ট এ ডিএক্স, এখানে শুধু এ আছে, তাহলে এটা তো এটা বেরিয়ে আসবে, সামনে এটা আছে কিছু না, মানে কি আছে ওয়ান আছে, তাহলে ঘুরে কি আসবে এক্স আসবে, তাহলে এক্স প্লাস সি, এ এক্স প্লাস সি। ক্লিয়ার আমার কথা? আই গেস বুঝতে পারছো। এইখানে সেমভাবে আরও কিছু সূত্র আছে, যেমন ধরো যে আমরা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা দেখছি না, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই জিনিসটা একটু বোঝো। আমরা যে কোনো কিন্তু একটা ই টু দি পাওয়ার এক্স কিন্তু হেভি একটা জিনিস, একে জীবনে আমরা ভাঙতে পারিনি, এই একদম আনব্রেকেবল সলিড পারসন, একে চাইলে তুমি ভাঙতে পারবে না। তাহলে যদি ডিডিএক্স এটা করতা কি আসতো? ই টু দি পাওয়ার এক্সকে আসতো না? তাই তুমি যদি ই টু দি পাওয়ার এক্সকে আবার করো তাহলে কি আসবে? ইন্টিগ্রেশন করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্সকে আসবে। ও কখনো ভাঙবে না, হি ইজ অলওয়েজ স্টিল দ্য সেম গাই। প্রথমে যেরকম দেখছিলাম ওটা এখনই আছে। ওকে, তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সবগুলোতে সিটা লিখবা, অবশ্যই সিটা লিখবা, পরে এটা রিজন আমি ব্যাখ্যা করে বলতেছি। এবার পরবর্তী সূত্র যদি এরকম হয় 1/x dx, কিছু কি মনে পড়ছে? এটা দেখে কিছু একটা মনে পড়ার কথা। তোমরা শিখে আসছিলা ddx ln x, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x আসে, এটা বলা হয়েছিল না? 1/x আসে। তাহলে তুমি যদি সেমভাবে 1/x কে আবার ইন্টিগ্রেট করো তাহলে এখানে কি আসবে? ln x না, ln x না, আর সাথে সি, ওই জিনিসটাকে উল্টা করে লিখতেছে। আবার এখানে একটা সূত্র আছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু, দেখো বোঝার চেষ্টা করো, আমি পরে লিখতেছি। আমরা কিন্তু এইটাও দেখে আসছি ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স যদি থাকে এটাকে ln a ইন্টু এ টু দি পাওয়ার এক্স আমরা বলে আসছি, ln a ইন্টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে এটা আর এটা আসে, তাহলে এবার তুমি শুধু এইটাকে ইন্টিগ্রেট করছো, তার মানে ঘুরে এটাই আসবে, কিন্তু এক্সট্রা করে যেটা আছে এটাকে ভাগ দিয়ে দিলে তুমি এভাবে বলতে পারো না যে ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স, বা এই পাশে ভাগ দিলে একেবারে ln a, আর এই যে এ টু দি পাওয়ার এক্স এই পাশে জাস্ট এটাকে ভাগ দিয়ে এ পাশে দিছো, আর এইটাকে তুমি ইন্টিগ্রেট করতেছো, তাহলে ওটাকেই জাস্ট এখানে বলা যায় এ টু দি পাওয়ার এক্স ln a প্লাস সি। আই গেস বুঝতে পারছো? তুমি শুধু এইটাকে এ পাশে পার করছো, এই জিনিসটা আমি কয়েকবার করবো, আরও সূত্র আসবে এরকম। ওকে, আই গেস তুমি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটাই গেল। এখন আরও কিছু সূত্র আছে, যেমন ধরো এই যে এইটা, তোমার একটা কমন সূত্র সাইন এক্স, খেয়াল করে দেখো সাইন এক্স। আচ্ছা আগে কজ এক্সটা করি তাহলে সুবিধা হবে। কজ এক্স ডিএক্স, তুমি জানো যে আমি যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতাম তাহলে এখানে কি আসতো? কজ এক্স, স্বাভাবিক বিষয়। এখন যদি আমি কজ এক্সকে ডিফারেন্সিয়েট করি আসবে কি? সাইন এক্স, কোনো পার্থক্য নাই। কিন্তু তোমরা একটু সাবধান থাকবা, তোমরা এখানে মাইনাস লাগিয়ে দাও, ওটা আলাদা বিষয়। তুমি যদি কজ এক্সকে ডিফারেন্সিয়েট করতো তাইলে মাইনাস আসতো, কিন্তু আমি এখানে উল্টা করতেছি, সাইন এক্সকে করলে কজ এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে সাইন এক্স, এই যে এটা আসছে। সেমভাবে ভিআইআই, এই জিনিসটা ভালো করে দেখো, যেইখানে আমি যদি সাইন এক্স এইটাকে ইন্টিগ্রেট করি, তোমরা জানো কি না? অবশ্যই জানো যে কজ এক্স এইটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় আসতো কি? মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে এবার তুমি যদি সাইন এক্স মাইনাসটাকে বাদ দাও, মাইনাসটাকে এপাশে পার করে দিছো, তাহলে এই মাইনাসটাকে এপাশে পার করলে এখানে মাইনাস আসে, আর এইখানে যদি আমি ইন্টিগ্রেট করি তবে কি আসবে? মাইনাস কজ এক্স না,
এই জিনিসটাই মনে রাখা লাগবে যে সাইন এক্সকে যদি ইন্টিগ্রেট করো তাহলে মাইনাস কজ এক্স প্লাস সি। আশা করি এটা পারবা। ওকে, সেমভাবে আরও কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু লিখে নাও সবাই, যে ভিআইআই। এবার তুমি মনে হয় দেখে আসছিলা যে সেক স্কোয়ার, কিছু কি মনে পড়ছে নাকি? দেখো আমি কিন্তু বসলাম টেন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে কি সেক স্কোয়ার এক্স, তাহলে উল্টা। এবার যদি আমি সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করতে পারি তাহলে আসবে কি টেন এক্স, ওটাই। তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে টেন এক্স প্লাস সি। এই যে মানগুলো চলে আসলো। এরকম আরও কিছু আছে, আমি সবগুলো রেখে দিচ্ছি এখন, তোমরা একটা নোট ডাউন করে নাও। যেহেতু আমি ধাপে ধাপে শেখাবো, তাহলে এই ধাপের জন্য আমার যত সূত্র লাগবে আমি তোমাদের সব দেখাই দেবো। এইখানে আবার যদি এরকম হয় যে তুমি যদি শুধু সেক এক্স টেন এক্সকে ইন্টিগ্রেট করো তাহলে কি আসবে? খেয়াল করে দেখো, তোমরা দেখছিলা যদি সেক এক্সকে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সেক এক্স ইন্টু টেন এক্স আসে। তাহলে স্বাভাবিক বিষয়, এটাকে আবার যদি আমি ইন্টিগ্রেট করতে পারি তাহলে সেক এক্স আসবে না? তাহলে সেক এক্স টেন এক্সকে ইন্টিগ্রেট করলে আসে সেক এক্স। শুধু আগে সূত্রটাই রিভার্স। সেমভাবে প্লাস সি অবশ্যই দিবা, আমি মিস্টেক করতে পারি কিন্তু তোমাদের দেয়া লাগবে। আবার যদি এইখানে ধরো যে কট স্কোয়ার এক্স, তোমরা দেখে আসছো কিনা যে কট এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম আসতো কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এইখানে ওই একই জিনিস। এবার তুমি কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করবা, এখানে পাবা কি কট এক্স। কোসেক স্কোয়ার করলে কট এক্স, তবে মাইনাসটা পাশে চলে আসবে, দিয়ে যাবে মাইনাস কট এক্স। তাহলে এখানে যেটা বললাম কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স প্লাস সি, এই গেল। সেমভাবে আবার যদি আমি চাইলে কোসেককে শুধু ইন্টিগ্রেট করতাম ওই যে এটার মতোই, কোসেক এক্স আর কট এক্স, তাহলে এখানে আসবে হচ্ছে ডিএক্সটা লিখি একটু, এইটা আসবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এই হচ্ছে সূত্র। এই কটা সূত্র প্রপারভাবে মনে রাখতে পারবা। সাথে আরেকটা সূত্র একটু এক্সট্রা করে মনে রাখো, লাস্ট ওয়ান। এই যে যদি আমি এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করতাম তাহলে কিন্তু ওখানে সামনে এন ইন্টু এন মাইনাস ওয়ান আসতো। এবার জিনিসটা একটু উল্টা, সেটা কীভাবে আসে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এখানে এন প্লাস ওয়ান, অর্থাৎ এখানে যা আছে উপরে পাওয়ার এক বাড়বে, এন প্লাস ওয়ান হয়ে যাবে, আর ওই পাওয়ারের মানটাই নিচে এসে ভাগাকারে বলবে। তোমাকে এই জিনিসটা একটু কষ্ট করে হলেও মনে রাখলাম। এই কটা সূত্র দিয়ে আমরা প্রথমের দিকে সব ম্যাথগুলো করার চেষ্টা করবো। আমরা যখন যে ম্যাথ দেখবো তখন সেটাকে তার সূত্র অনুযায়ী দেখানোর চেষ্টা করবো। ওকে, তাহলে একটু এইটা গেল সূত্র, বেসিক সূত্র, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু এটার আবার একটু এক্সটেনশন ভার্সন টার্সন আছে, ওটা একটু বলি, জাস্ট ছোট্ট করে বলে দিই। ধরো যদি এইখানে এই যে এইখানে এই একটা সূত্র দেওয়া আছে, আমি এটাকে এই পাশে নিচ্ছি যে সামেশন অফ সাইন এক্সের পরিবর্তে এখানে দেওয়া আছে এম এক্স, এই সূত্রটা এম এক্স, এইটাকে তুমি ইন্টিগ্রেট করতে চাও তাহলে তুমি কি করতে পারো? এইটাকে তুমি কি করতে পারো যদি এরকম দেওয়া থাকে? ওকে, তাহলে জিনিসটা খুবই সোজা। তুমি কি করবা, ওই একই কথা যে সাইন এক্সের জন্য কি আসবে কজ এক্স, এটা মনে রাখবো অলওয়েজ। আমি রিয়েলটা বলতেছি যে সাইন এক্সকে করলে, এই যে যেটা করছি আমি, সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স, এক্সের পরিবর্তে কি আছে এম এক্স। তাহলে এই যে এম এক্সকে তুমি মনে মনে এক্স ধরে নিছো, মনে মনে এক্স ধরে নিছো, যে এইটাকে এক্স ধরলে সাইন এক্সে করলে আসবে মাইনাস কজ এক্স, এই সূত্র অনুসারে মাইনাস কজ এক্স, শুধু এক্সের পরিবর্তে এখানে যা আছে সেটা বসাইলা। ওকে, কিন্তু এইখানে আরেকটা বিষয় যে মনে মনে তুমি এম এক্স ধরছিলা, এই যে মনে মনে এম এক্স ধরছো, এই মানটাকে এবার একটু সুন্দর করে ডিফারেন্সিয়েট করে দিবা, মান ব্যালেন্স করার জন্য ডিফারেন্সিয়েট করবা। তাহলে যেটুকু তুমি মনে মনে ধরবা ওটাকে ডিফারেন্সিয়েট করলে এইখানে এমটা সামনে চলে আসবে, আর এক্সে করলে তো ওয়ান, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে সে এম। সো এই এম দিয়ে তুমি এই মানটাকে ভাগ করে দিবা, এইটুকু কাজ। অর্থাৎ যেটুকু ওখানে এক্সট্রা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করে যা আসবে ওটা দিয়ে ভাগ প্লাস সি। অথবা তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে এখানে সাইন এক্সের সামনে এক্সের আগে যে সহগটা আছে ওই সহগ দিয়ে ভাগ, এখানে 5x থাকলে এখানে 5, এখানে 6x থাকলে এখানে 6, 7 থাকলে 7, এইভাবে। ওকে, সেমভাবে এইখানেও যদি আরও যে কোনো জায়গাতে নিতে পারো, ধরো এইখানেও যদি থাকতো, এই যে এইখানে আমি এটা চেঞ্জ করি, তোমরা তুলে নিও, এইখানেও যদি এম এক্স থাকতো তাহলে এখানে কিন্তু কজ থেকে সাইন এম এক্সই আসতো, খালি নিচে কত আসতো এম, অর্থাৎ যা এখানে থাকবে সেটা দিয়ে ভাগ। সেম জিনিসটা এখানেও বলা যেতে পারে, এই যে ই টু দি পাওয়ার এম এক্স, এবার যদি ই টু দি পাওয়ার এম এক্স যদি এরকম থাকে এখানেও কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স আসবে, নিচে কোনটা দিয়ে ভাগ হবে এম। এই জিনিসগুলো মনে রাখবে।
যেখানে যেটা সহজ ছিল ওটা দিয়ে ভাগ করতেছি, যেটা সহজ ছিল সেটা দিয়ে ভাগ করতেছি। ওকে, এই ক্লিয়ার। এখন এই সূত্রগুলো ইউজ করে আমরা টুকটাক কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো, দিয়ে আজকে নর্মালি শেষ করবো, তুমি সূত্রগুলো একটু বুঝতে পারো। ঠিক আছে, তাহলে দেখার চেষ্টা করো। আমরা এখানে ম্যাথগুলো করব কিতাব স্যারের বইকে ফলো করে মেনলি, আর আমাদের বই তো আছেই। সো আমি দুটো এখন সম্পর্কে বলে দেবো যে প্রথমটা টাইপ অনুসারে আমাদের বইয়ে টাইপ বাই টাইপ করা আছে, টাইপ যেন কিতাব স্যারের বইটা তুমি ভালো মতো গুছাইতে পারো, আর বাদ বাকি কিতাব স্যারের বইয়ের নাম্বারও আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এইটা 10A কিতাব স্যারের বইয়ের 1-এর A নম্বরে ম্যাথটা দেওয়া আছে মোস্ট প্রবাবলি। ওকে, আর পাশাপাশি এইটা আমাদের বইতে টাইপ 1-এর ম্যাথ। খেয়াল করার চেষ্টা করো, সিম্পল ম্যাথ। ধরো 1/x দেওয়া আছে, এইখানে x প্লাস 1/x, এইটাকে ইন্টিগ্রেট করতে বলতেছে। কোশ্চেনটা বুঝছো, এই যে ইন্টিগ্রেট করতে বলছে 1/x, এটাতে আছে, তুমি এটাকে সলভ করতে চাও। এখন এই জিনিসটা ডিরেক্ট তো কোনো সূত্রের মধ্যে পড়ে না, তুমি আগে এটাকে ডিরেক্ট কোনো একটা সূত্রের মধ্যে ফেলানো যাবে এরকম স্ট্যান্ডার্ডে বানিয়ে নাও, যেহেতু একটু উল্টা দেওয়া আছে। তো তুমি এটাকে কী করতে পারো, গুণ করে দিতে পারো। এইখানে 1/x আর x গুণ হইলে x কেটে যেয়ে এখানে কত আসবে, 1 আসবে, প্লাস এইখানে 1/x, নিচে কিন্তু x গুণ হয়ে x², এটা আসবে না, নর্মালি আসবে তো। ওকে, তাহলে গেল। এবার যেহেতু এই দুইটা অপারেটর, তাহলে আমি সবগুলো পদকে সেপারেট এইভাবে লিখতেই পারি চাইলে। সবগুলা পদের সাথে সেপারেট সামেশন dx যোগ করে নিচ্ছি, এই বা সমাকলন যোগ করে নিচ্ছি, সমাকলন ধ্রুবক অপারেটর যোগ করে নিচ্ছি। ওকে, এবার একটু সিম্পলি ভাবলে তুমি এইটাকে, এই যে 1কে বলি সূত্র শিখলা, যদি 1কে আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে x, তাহলে এখানে 1-এর পরিবর্তে আসবে কি x, প্লাস সেমভাবে তুমি যদি 1/x² এটাকে ধরো, এটাকে তুমি মনে মনে কিন্তু x-2 আরামসে বলতে পারো না, নিচে ভাগাকারে আছে x-2 বলা যায়। তুমি কি করবা, যে এইটাকে x⁴n এই সূত্রে ধরো। আমি কি বললাম, x⁴n যদি থাকে এখানে xn+1 আর নিচে হচ্ছে n+1, এইটা বসে, তাহলে এখানে n এর পরিবর্তে কি আছে -2, তাহলে তুমি সূত্র অনুসারে এখানে বহাই দিবা -2 + 1, এই যে +1, আর উপরে যেটা বসছো নিচে ওইটাও সেম -2 + 1, অবশ্যই কম্পালসারি সি এটা তোমাকে ইউজ করা লাগবে। ক্লিয়ার আমার কথা? ঠিক আছে, তাহলে এটা গেল। এবার এইখানে x একটু শর্ট আউট করলে এখান থেকে মাইনাস চলে আসলো, আর এটাকে আমি বলতে পারি 1/x। দেখো এখানে -2 + 1 মানে -1, তাহলে এখানে আসবে 1/x প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার, খুব ইজিলি বের করা যায়, অর্থাৎ এই সূত্র দিয়ে আমি খুবই ইজিলি বের করতে পারতাম। এরকম যে কোনো ম্যাথ তোমরা পারার কথা। এইরকম একটা ম্যাথ আর একটু দেখে নিই, এইটা 1-এরই নম্বর একটা ম্যাথ আছে, যে এরকম 1 - x-1 প্লাস 1/x², ধরো এটা দেওয়া আছে, এটাই দেওয়া আছে। তো তুমি এখানে সেম প্রতিটা পদকে সেপারেট করলে এভাবে বলতে পারো 1 dx মাইনাস x⁻⁻1 dx প্লাস -2 dx। ওকে, এখানে একটা টুইস্ট আছে এই ম্যাথের ক্ষেত্রে, তোমাকে সূত্রটা ধরা লাগবে, বুঝে দেখো সূত্রটা ধরা লাগবে। তুমি যদি এইটাকে ডিরেক্ট ইন্টিগ্রেট করো, তুমি জানো এখানে 1কে ইন্টিগ্রেট করলে 1 আসবে, কি বলি আমরা প্রথম সূত্রটা দেখলাম ওইটা, কি বলি এখানে দেখানো হলো। এখন এইটা একটু ভালো করে দেখো, তুমি যদি এই -1কে n ধরে নাও, অর্থাৎ x⁴n এর সূত্র অনুসারে খাটাও, x⁴n এর সূত্র অনুসারে খাটাও, তাহলে এখানে কিন্তু আসবে x⁻⁻1 + 1 -1 + 1 চলে আসছে তো। এখন এইটাই হচ্ছে সমস্যা, এখানে করলে কিন্তু x⁻0 আর নিচে আসে 0, উপরে 1 নিচে 0, দেখো তো এরকম কিছু কি হয়, এটা অসংজ্ঞায়িত হয়ে গেল না? তাহলে এই অসংজ্ঞায়িত ফর্মটা আমি নিয়ে আসতে পারবো না। সো এটাকে তুমি ডিরেক্ট x⁻n এর সূত্র খাটাতে পারবে না, তো এটাকে তোমাকে খাটানো লাগবে অন্য কোনো একটা সূত্র। ওকে, এরকম সূত্র তুমি যদি এই x ইনভার্সকে 1/x ধরতা, তাহলে কি কোনো সমস্যা তো বলে না মনে হয় না আমার। তাহলে এখানে কিন্তু 1/x ধরা যায়, আর 1/x ইন্টিগ্রেশন অফ 1/x এটার কিন্তু একটা আলাদা করে সূত্র আমি দিয়েছিলাম, বলছিলাম ওটা কী হবে, ln x। এখন আর কিন্তু এই ঝামেলা নাই, তাহলে তুমি এটাকে এভাবে ভেঙে নিলে, এভাবে ধরলে, এটাকে ডিরেক্ট বলা যায় কি ln x। ক্লিয়ার আমার কথা? এবার এইখানে সেমভাবে এটাকে ধরলে ওই যে সূত্র অনুসারে তুমি এখানে মাইনাস পাবা, এখানে x-1 আর নিচে হচ্ছে মাইনাস, আচ্ছা একবারে লিখলে 1/x, এটাকে একসাথে বলতে পারো। এই হচ্ছে অ্যান্সার, পাশে অবশ্যই প্লাস সি। এটাকে আমি জাস্ট যেখানে করে আসছিলাম
এই অনুসারে এখানে ভেঙে দিচ্ছি একেবারে লিখে দিলাম। ক্লিয়ার আমার কথা? ওকে, ঠিক আছে। তাহলে এই দুটা ম্যাথ তো গেল, এটা নিয়ে কোনো সমস্যা এখন আর নাই। এখন এই ম্যাথটা শেষ, আমরা আরেকটা ম্যাথ দেখবো, দেখে বেসিক পর্বটা শেষ করব। নেক্সট ক্লাস থেকে তোমরা আগের ক্লাসগুলো পাবা, সমস্যা নাই। ওকে, খেয়াল করে দেখো, এইখানে আমি এক্স টু দি পাওয়ার এর সূত্র দেখালাম, পাশাপাশি লন এক্সের একটা সূত্র দেখানো হয়ে গেল। এটা তো শেষ, এটা নিয়ে কাহিনী করার দরকার নেই। এবার সামনে একটা ম্যাথ, এটা টাইপ 2 এর ম্যাথ, পাশাপাশি এটা 2 এর টাইপ 2 আর একেরই এফ অথবা জিতে আছে, আই এম নট শিওর অত এক্স্যাক্টলি মনে, তবে আছে। ম্যাথটা এরকম, ই টু দি পাওয়ার এক্স সাথে, আচ্ছা হোল্ড এ মিনিট, আমি ম্যাথটা দেখেই নিই। কিতাব স্যারের বইতে এই ম্যাথটা তোমাদের দেওয়া আছে ডি নাম্বারে, হ্যাঁ ডি নাম্বার, এফ না ডিতে। তাহলে ম্যাথটা এরকম, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স আর সাথে ডিএক্স। ম্যাথটা ইজি, আমরা এটা দিয়ে শেষ করবো, তবে ম্যাথটা বোঝার চেষ্টা করো। ম্যাথ কিন্তু যথেষ্ট ইজি। প্রথম কথা, তুমি জানো যে ই টু দি পাওয়ার এক্স একটা সূত্র আছে, ই টু দি পাওয়ার এক্স হলে যদি ইন্টিগ্রেট করি ই টু দি পাওয়ার এক্সকে, তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই আসবে। কিন্তু এইখানে মোটেও ডিরেক্ট তোমার ই টু দি পাওয়ার এক্স নাই যে তুমি ডিরেক্ট সূত্র ফেলে দেবা, সূত্র কিন্তু ফেলতে পারছো না। তাহলে মেক ইট সিম্পল, যেহেতু এটা একটু কঠিন দেওয়া আছে, রুট ই স্কোয়ার হেন তেন দেওয়া আছে, মেক ইট সিম্পল। আগে এটাকে সিম্পল বানিয়ে নিই, আমার সূত্রের যোগ্য বানিয়ে নিই। তাই তুমি যদি ওপরে এটাকে ভালো করে দেখো, এটা এ এটা বি হলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে সূত্র অনুসারে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, তাই না, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ইন্টু প্লাস 1 স্কোয়ার, আর নিচে কত হয় রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, আসে না? এখন এই রুট ওভার জিনিসটাকে তুমি কিন্তু চাইলে একেবারে ই টু দি পাওয়ার এক্স বাই 2 লিখতে পারো। রুট মানে কি 1/2 না, আর পাওয়ার এখানে এক্স আছে, তাহলে x/2 আমি বলতেই পারি, কোনো সমস্যা নেই। এখন তুমি এই জিনিসটাকে দেখো একটু, আমি যেহেতু ওপরে 3টা পদ লিখছি, প্রতিটা পদকে ই টু দি পাওয়ার x/2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে ই টু দি পাওয়ার x/2 ওপরে কত আছে ই টু দি পাওয়ার এক্স, ওকে x/2 আমি সিম্পলি করতেছি, এটা 2x গুণ হয়ে 2x আর ই টু দি পাওয়ার x/2 dx, সবগুলোকে সেপারেট করে নিচ্ছি, একসাথে আমি সেপারেটও করে নিচ্ছি, প্লাস 2 সামনে থাকলো ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার x/2 dx, সবগুলোকে ভাগ করে নিচ্ছি প্লাস 1 বাই ই টু দি পাওয়ার x/2 dx। ওকে, এবার জিনিসটা একটু সিম্পল করার চেষ্টা করো। এখানে বেস সেম, তাহলে পাওয়ার দ্বয়ের মাইনাস হয়, মনে আছে কি না? সূচকের নিয়ম অনুসারে বেস দ্বয় সেম হলে উপরে পাওয়ার দ্বয় মাইনাস করা যায়, আর যদি যোগ থাকতো বিয়োগ থাকতো তাহলে আলটিমেটলি ভাগ হয়, আর যদি যোগ থাকে তাহলে গুণ হয়, তাই না? তাই তুমি এভাবে বলতে পারো যে ই টু দি পাওয়ার 2x মাইনাস x/2 dx প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস x/2 পাওয়ার দ্বয়ের বিয়োগ dx প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x/2, এখানে তেমন কিছু নাই, সো আমি জাস্ট মাইনাস করে দিলাম, যেহেতু 1 করা মাইনাস x/2, আহা ভুল যাই কেন। ওকে, চল নর্মালি দেখ,2x থেকে তুমি x/2 বাদ দিচ্ছ, তার মানে এখানে কত আসবে 3x/2, ই টু দি পাওয়ার 3x/2। সেমভাবে এইখানে যদি এইটাকে ভাঙাও, তাহলে এইখানে আসবে x থেকে x/2 বাদ দিচ্ছ, তাহলে ই টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, ওটাই লিখলাম একেবারে dx প্লাস এইটাকে কিছু না করি, যেভাবে আছে রেখে দিই, এই সাথে dx। এখন এইখানে তুমি একটা সূত্রের অ্যাপ্লাই করবে, খেয়াল করে দেখো, এইখানে তুমি একটা সূত্রে অ্যাপ্লাই করবে। সূত্রটা কি? খুবই ইজি সূত্র। এই যে তুমি কিছুক্ষণ আগে দেখলে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এম এক্স, আমি এম এক্স দিয়ে দেখাই, এম এক্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো, এখানে ই টু দি পাওয়ার এম এক্স আসবে, আর এখানে যেই সহগটা ছিল এক্সের সামনে যেই সহগটা ছিল ওটাকে তুমি জাস্ট ভাগ লাগাই দেবে, তাহলে কাজ। ওকে, তাহলে দেখো তো এখানে ই টু দি পাওয়ার এক্সই আছে, শুধু সাথে সহগ কত আছে 3/2, তাহলে এম এর মান এখানে 3/2, এখানে এম এর মান কিন্তু 1/2, আর এখানে এম এর মান -1/2। সূত্র অনুসারে তুমি জাস্ট ওটা লিখবা আর ওটা দিয়ে ভাগ করবা। তাহলে যদি আমি সূত্রটাকে একবারে লিখি, তাহলে এইভাবে লেখা যাবে এই সূত্র অনুসারে। যদি এইটার জন্য লিখি দেখো, তাহলে এখানে আসবে যে ই টু দি পাওয়ার 3x/2, মানে এম এক্স তো আসবে, ই টু দি পাওয়ার এম এক্স আসবে, সাথে এম দিয়ে ভাগ হবে, এম বলতে কত এখানে 3/2 না, তাহলে 3/2 দিয়ে ভাগ, প্লাস আবার
টু এইখানে আছে। সেমভাবে এটাকে যদি আমি লিখতে চাই ই টু দি পাওয়ার এক্স বাই টু তো হবেই, এবং 1/2 আছে না, 1/2 করে ভাগ হবে, মানে সহগটা দিয়ে ভাগ হবে। প্লাস এইখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু তো হবেই, পাশাপাশি -1/2 সহগটা দিয়ে ভাগ, -1/2 সহগ দিয়ে ভাগ, প্লাস এই জাস্ট মানগুলোকে উল্টাই দাও, তোমার কাজ শেষ, তুমি ছুটি পেয়ে গিয়েছো। জাস্ট মানগুলাকে উল্টিয়ে দাও, প্লাস এটার ওপরে উল্টালে কিন্তু 2 2 4 হয়ে যাবে, 2 মাইনাস উল্টাই গেলে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস। এই হচ্ছে অ্যান্সার। আই গেস সবাই বুঝতে পারছো। So, এই জিনিসগুলো আমি মোটামুটি সূত্রের প্রয়োগ করলাম। নেক্সট ক্লাসে আমরা 10 পয়েন্ট এর আরও কিছু ম্যাথ দেখবো, যেগুলো এই সূত্র দিয়ে আসবে, ডিরেক্ট সূত্র দিয়ে করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।